ডিয়ার লার্নার কোর্স 510 এর ইউনিট 2 ডিসকাশনে আজকে আমরা দেখে নিচ্ছি ব্লক 2 এর ইউনিট নাম্বার 6 মূল্যায়ন এবং মূল্য নিরূপণ এবং তার সম্পর্কিত বিষয় বা অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশন এন্ড দেয়ার রিলেটেড ইস্যুস। তো তারপর রইল আরও একটা ইউনিট নাম্বার 7, সেটা আমরা দেখে নেব। আচ্ছা, যাই হোক, তো ইউনিট নাম্বার 6 এ মূল্যায়ন এবং মূল্য নিরূপণ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে কী কী জিনিস রয়েছে? মূল্যায়নের সংজ্ঞা রয়েছে, মূল্যায়নের ধরন, আভ্যন্তরীণ মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, প্রতিকার, অন্তরায় ইত্যাদি বিষয়গুলো রয়েছে। তো এগুলো আমরা আজকে দেখে নিচ্ছি কী কী জিনিস এখান থেকে শিখতে হবে। এর ব্লক 2 এর 39 নাম্বার পেজে রয়েছে। তো প্রথমেই রয়েছে পরীক্ষা, তারপর পরিমাপ। তো পরীক্ষা কি? পরীক্ষা হলো মূল্যায়নের একটি উপাদান। তো সেটা ছোট্ট একটা প্রশ্ন MCQ এর জন্য হতে পারে যে পরীক্ষা হলো মূল্যায়নের একটি উপাদান। তো তারপর যেগুলো রয়েছে দেখুন যে মূল্যায়ন কি, সেটা সুন্দরভাবে দেওয়া আছে। মূল্যায়ন কি এবং মূল্য নিরূপণ কি, অ্যাসেসমেন্ট কি, ইভ্যালুয়েশনই বা কি। তো ইভ্যালুয়েশন বা মূল্যায়ন হচ্ছে, দেখুন যে মূল্যায়ন হলো একটি প্রক্রিয়া যা চারিত্রিক বৈশিষ্ট্য কার্যাবলীর গুণগত মান নির্দেশ করে। এটা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে সম্পাদন করা হয়। সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। আর অ্যাসেসমেন্ট বা মূল্য নিরূপণ, এটি হলো একটি পদ্ধতি যা পরিমাপের মূল্য সম্পর্কে বিচার নির্দেশ করে। তো মূল্যায়ন হলো একটি পদ্ধতি যা বর্ণনা করে প্রয়োজনীয় তথ্য, যা অবশ্যই বিচার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তো ছোট্ট কয়েকটা কথা, সেগুলো মনে রাখবো। তারপর নিচের অংশে গেলে দেখুন যে ডক্টর প্যাটেল 1984 মূল্যায়নের সংজ্ঞা আরও একবার পাঠ করব আমরা। তো মূল্যায়নের মধ্যে কি কি জিনিস নিহিত রয়েছে দেখুন যে পূর্বে চিহ্নিত এবং সংজ্ঞায়িত নির্দিষ্ট শিক্ষা কৌশল, শিক্ষণের অভিজ্ঞতা, শিক্ষার লক্ষ্য, সুপরিকল্পিত ধারাবাহিক প্রক্রিয়া, এইগুলো রয়েছে মূল্যায়নের মধ্যে রয়েছে। তো তার মধ্যে একটা কথা হচ্ছে যে যেখান থেকে যে MCQ একটা হয়ে যায় যে নিচের কোন বিষয় মূল্যায়নের অন্তর্ভুক্ত বা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, হ্যাঁ বলে যে কোনো 3টে অপশন দিয়ে দিতে পারবে এখান থেকে। তো এখানে যে 4টা রয়েছে সেগুলো একটু মনে করে ভালোভাবে দেখে রাখবেন, তাহলেই কিন্তু আপনার আনসারটা হয়ে যাবে। তারপর হচ্ছে দেখুন যে এটা বলার অপেক্ষা রাখে না যে উদ্দেশ্য, পাঠ্যসূচি, শিখন, অভিজ্ঞতা এবং মূল্যায়ন অভিজ্ঞতা পরস্পর সম্পর্কিত। এগুলো একে অন্যের উপর পারস্পরিক নির্ভরশীল। তো পাঠ্যসূচি, মূল্যায়ন, শিখন, উদ্দেশ্য কীভাবে সম্পর্কিত? পাঠ্যসূচি নিয়ে আমরা একটা উদ্দেশ্য তৈরি করব, শিক্ষার উদ্দেশ্য তৈরি করব। তারপর শিখন কর্মকাণ্ড চলবে, বিভিন্ন পদ্ধতি, পরীক্ষা, আলোচনা, প্রশ্নাবলী প্রদর্শনীর মাধ্যমে শিখন কর্মকাণ্ড চলবে। তারপর একটা মূল্যায়ন হবে। তো মূল্যায়ন, শিখনের মূল্যায়ন হবে, পাঠ্যসূচিরও মূল্যায়ন হবে। তো পাঠ্যসূচি নিয়ে একটা উদ্দেশ্য থাকবে, পাঠ্যসূচির আমরা একটা মূল্যায়ন করব। আবার উদ্দেশ্য, পাঠ্যসূচিকে নিয়ে উদ্দেশ্য করব, উদ্দেশ্যটাকে আমরা শিখনের রূপ দেব। তারপর পাঠ্যসূচি হোক বা শিখন যেটা দিলাম তার কিন্তু একটা মূল্যায়ন করব। তো 4টার মধ্যে সম্পর্ক রয়েছে, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সঙ্গে সম্পর্কিত। পাঠ্যসূচির সঙ্গে শিখনের সম্পর্ক রয়েছে, উদ্দেশ্যের সাথে মূল্যায়নের সম্পর্ক রয়েছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্পর্ক রয়েছে। তো সেটা একটু দেখবেন। তারপর যেটা আমরা পাবো শেখার মতো জিনিস, যে শিক্ষণ ও শিখন প্রক্রিয়ার উদ্দেশ্যগুলি কী কী, সেটা কিন্তু শিখতে হবে। শিক্ষণ ও শিখন প্রক্রিয়ার উদ্দেশ্য কী? তো শিক্ষা হলো ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ। এর অর্থ হলো হেড বা জ্ঞান ক্ষেত্র, হার্ট বা অনুভূতি ক্ষেত্র এবং হ্যান্ড বা মানসিক ক্রিয়া সংজ্ঞাত গতি সংক্রান্ত বিষয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা। তো সেটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। তারপর ডক্টর ড্যাব এর দ্বারা শিক্ষার উদ্দেশ্যের ক্রমোচ্চ বিন্যাস ব্যক্তির ব্যক্তিত্বের সমগ্র দিককে আবৃত করে। যেমন শিক্ষার 3টা যে উদ্দেশ্য এখানে বলা হয়েছে, হেড বা জ্ঞান ক্ষেত্র, হার্ট বা অনুভূতির ক্ষেত্র এবং হ্যান্ড বা মানসিক ক্রিয়া সংজ্ঞাত গতি সংক্রান্ত ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রে ডিসকাশন করা হয়েছে। দেখুন যে জ্ঞানমূলক ক্ষেত্র কী কী? জ্ঞানমূলক ক্ষেত্র হচ্ছে স্মরণ রাখা বা রিমেম্বারিং, ধারণা শক্তি বা আন্ডারস্ট্যান্ডিং, প্রয়োগ বা অ্যাপ্লাইং, বিশ্লেষণ বা অ্যানালাইজিং, মূল্যায়ন বা ইভালুয়েটিং, সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিং। অনুভূতিমূলক ক্ষেত্রের মধ্যে রয়েছে গ্রহণ করা বা রিসিভিং, সাড়া দেওয়া বা রেসপন্ডিং, মূল্য দেওয়া বা ভ্যালুয়েটিং, সাংগঠনিক বা অর্গানাইজিং, চরিত্রায়ন বা ক্যারেক্টারাইজেশন। মানসিক ক্রিয়া সংক্রান্ত গতি সংক্রান্ত ক্ষেত্রে রয়েছে অনুকরণ বা ইমিটেশন, সুকৌশলে কার্য রূপায়ণ বা ম্যানিপুলেশন, শুদ্ধতা,
প্রেসিশন, বাক্য প্রকাশ, আর্টিকুলেশন, স্বাভাবিকীকরণ বা ন্যাচারালাইজেশন, এইসব বিষয়গুলো। তো এগুলো একটু দেখে রাখতে হবে। সেখান থেকে কিন্তু এমসিকিউ হতে পারে যে নিচের কোনটি জ্ঞানমূলক ক্ষেত্রের উপাদান, বা নিচের কোনটি অনুভূতিমূলক ক্ষেত্রের উপাদান, নিচের কোনটি মানসিক ক্রিয়া সংক্রান্ত গতি সংক্রান্ত বিষয়ের উপাদান, সেমনভাবেও হতে পারে। তারপর রয়েছে দেখুন যে জ্ঞানমূলক ক্ষেত্রে সংশোধিত বর্গীকরণে দুটি দিক বিবেচনা করা হয়, সেটা কিন্তু এমসিকিউ এর জন্য, যে জ্ঞানমূলক ক্ষেত্রে সংশোধিত বর্গীকরণে কোন দুটি দিক বিবেচনা করা হয়। তো দুটি দিক হচ্ছে, একটা হচ্ছে জ্ঞানের দিক আর একটা হচ্ছে জ্ঞান প্রক্রিয়ার দিক। এই লাইনটা একটু মনে রাখবেন, 45 নম্বর পেজে পাবেন, জ্ঞানের দিক এবং জ্ঞান প্রক্রিয়ার দিক। তারপর আমরা যে লাইনটা পেলাম সেটা হচ্ছে ধারণা সংক্রান্ত জ্ঞান হলো জ্ঞানের শ্রেণী বিভাজন, মূলনীতি, সামান্যীকরণ, তত্ত্ব, মডেল অথবা কাঠামো প্রাসঙ্গিক নির্দিষ্ট বিষয়ক্ষেত্র। উদাহরণ যেমন ওজনের ধারণা। তো কার্যপ্রণালী সংক্রান্ত জ্ঞান দিয়েছে, অর্থজ্ঞাপক জ্ঞান দিয়েছে, সেটা একটু দেখবেন, শেখার দরকার নেই। তারপর জ্ঞানমূলক ক্ষেত্রের দিকগুলি কী কী। জ্ঞানমূলক ক্ষেত্রে আমরা উপরে যে দিকগুলি দেখলাম, স্মরণ করা, ধারণা শক্তি, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃষ্টিশীলতা ইত্যাদি। তো এই বিষয়গুলো একটু দেখতে হবে, যে প্রশ্নটা এমন হতে পারে, শিক্ষণ প্রক্রিয়ার জ্ঞানমূলক ক্ষেত্র উদাহরণ সহ আলোচনা করুন। শিক্ষণ প্রক্রিয়ার জ্ঞানমূলক ক্ষেত্র উদাহরণ সহযোগে আলোচনা করুন। তো এই জ্ঞানমূলক ক্ষেত্র প্রত্যেকটা টপিক লিখতে হবে, তারপরে এই যে সুন্দর একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করা হয়েছে এগুলো দেখতে হবে। তো এগুলো পাবেন কোথায়, 46 এবং 47 নাম্বার পেজে পাবেন, অবশ্যই দেখে নেবেন, সেটা কিন্তু ওই চ্যাপ্টার থেকে সুন্দর একটা প্রশ্ন। তারপর আমরা যে জিনিসটা পাবো, একটা প্রশ্ন লিখে নেবেন। প্রশ্ন দিয়েছি যে বিজ্ঞান পাঠ্যপুস্তক থেকে একটি একক নির্বাচন করুন, উদ্দেশ্য এবং নির্দিষ্টকরণ সম্পর্কে লিখুন। হ্যাঁ, প্রশ্নটা আবার বলছি যে বিজ্ঞান পাঠ্যপুস্তক থেকে একটি একক নির্বাচন করুন, উদ্দেশ্য এবং নির্দিষ্টকরণ সম্পর্কে লিখুন। তো এক্ষেত্রে দেখুন যে প্রথম তিনটি, অর্থাৎ স্মরণ করা, ধারণা শক্তি এবং প্রয়োগ জ্ঞান সম্পর্কিত ক্ষেত্র, অর্থাৎ জ্ঞান সম্পর্কিত ক্ষেত্রের মধ্যে পড়ছে স্মরণ করা, ধারণা শক্তি এবং প্রয়োগ করা। তারপর দক্ষতা হলো মানসিক ক্রিয়া সংক্রান্ত গতি সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্র। তো উদাহরণ দিয়ে দেখুন যে প্রথম তিনটা যে বিষয় বলেছে, স্মরণ করাকে নিয়ে আলোচনা করা আছে, তারপর ধারণা শক্তিকে নিয়ে আলোচনা করা আছে সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিয়ে, প্রয়োগটাকে নিয়ে আলোচনা করা হয়েছে। এই তিনটা জিনিস দেখবেন, এবং কর্মসম্পাদন কীভাবে করতে হবে, কর্মসম্পাদনের ফলে কী হবে, এইগুলো কিন্তু একটু দেখবেন। এবং ওইখানটা এসে আনসারটা শেষ হচ্ছে, 50 নম্বর পুরোটা জুড়ে 51-এর প্রথম অংশে এসে শেষ হচ্ছে। তো সেটা অবশ্যই শিখে রাখবেন প্রশ্নটা, যে বিজ্ঞান পাঠ্যপুস্তক থেকে একটি একক নির্বাচন করুন, উদ্দেশ্য এবং নির্দিষ্টকরণ সম্পর্কে লিখুন। এবং উদ্দেশ্য এবং নির্দিষ্টকরণ সম্পর্কে কিন্তু এখানে সুন্দরভাবেই দেয়া রয়েছে। তারপরে যে প্রশ্নটা হবে, প্রশ্নটা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন এবং পর্যালোচনামূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। তো গঠনমূলক মূল্যায়ন মানে হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, আর পর্যালোচনামূলক মূল্যায়ন হচ্ছে গিয়ে সামেটিভ ইভ্যালুয়েশন। তো আমরা জানি মূল্যায়ন হচ্ছে বা মূল্য নিরূপণ দুই প্রকার, একটা হচ্ছে গঠনমূলক, একটা হচ্ছে পর্যালোচনামূলক। তো এই যে প্রশ্নটা, তার আনসার দেখুন যে গঠনমূলক মূল্যায়ন কী সেখানে দেয়া আছে, পর্যালোচনামূলক মূল্যায়ন কী সেগুলো ওইখানে দেয়া আছে, জাস্ট দেখে নেবেন, এটা শিখতে হবে কিন্তু এটা। তারপর রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা আভ্যন্তরীণ পরীক্ষা। তো আভ্যন্তরীণ পরীক্ষা কাকে বলে, তার ডেফিনিশনটা দেওয়া আছে 52 নাম্বার এবং 53-র ফার্স্ট দুটো লাইন জুড়ে। হ্যাঁ, আভ্যন্তরীণ মূল্যায়ন কি। তো ইন্টারনাল অ্যাসেসমেন্টের মূল্যায়নের ক্ষেত্রে কিছু টুলস রয়েছে, কিছু টেকনিক্স রয়েছে। তো টুলসগুলি কি, টুলসগুলি হচ্ছে কাগজ, পেন্সিল, পরীক্ষা, রেটিং স্কেল, চেকলিস্ট। আর কৌশল বা টেকনিকগুলি হচ্ছে যেমন অবজারভেশন বা পর্যবেক্ষণ, সোসিওমেট্রি, এইসব বিষয়গুলো। তো টুলসগুলো কী কী, টেকনিকগুলো কী কী আলাদাভাবে লিখে রাখবেন, যে এখান থেকে কিন্তু সুন্দর এমসিকিউ হতে পারে, যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের টুল কোনটি, বা নিচের কোনটি ইন্টারনাল অ্যাসেসমেন্টের টুল নয়, হ্যাঁ, বলে বিভিন্নভাবে প্রশ্ন দিয়ে দিতে পারে। তো ইন্টারনাল অ্যাসেসমেন্টের টুল হচ্ছে কাগজ, পেন্সিল, পরীক্ষা, রেটিং স্কেল এবং চেকলিস্ট, জাস্ট মনে রাখবেন। আর টেকনিক হচ্ছে পর্যবেক্ষণ, সোসিওমেট্রি ইত্যাদি। তারপর আমরা যে জিনিসটা পাবো, প্রশ্ন হচ্ছে সিসি চালু করার ক্ষেত্রে যুক্তিগুলি কি কি। হ্যাঁ, সিসি মানে হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, আর ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন। তো সিসি চালু করার ক্ষেত্রে যুক্তিগুলি কি কি, সেটা প্রশ্ন এবং আনসার ওইখানেই রয়েছে, সেটা হচ্ছে পেজ নাম্বার 54। হ্যাঁ, 54-এর এই প্রথম যে কিছু অংশ রয়েছে এইগুলো লিখলেই কিন্তু আপনার আনসারটা হয়ে যাচ্ছে। তারপর চলে যাচ্ছে আরেকটা প্রশ্নে, প্রশ্ন হচ্ছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন বা সিসি বলতে কি বুঝো।
তো ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন বা সিসি বলতে কি বুঝো, সেটার আনসার রয়েছে এই যে 55 নাম্বার পেজে, যতটুকু দাগ দিয়ে দিলাম এতটুকু জাস্ট দেখে নেবেন। তারপরের প্রশ্ন, সিসিই কেন শিক্ষার্থী এবং শিক্ষকের কাছে সুবিধাজনক, বা সিসি এর সুবিধা কী কী। তো সিসি এর সুবিধা কী সেটা ওইখানে দেয়া আছে, দেখে নেবেন। পরের প্রশ্ন হচ্ছে সিসি এর টুল। আমরা ইন্টারনাল অ্যাসেসমেন্টের টুলগুলি দেখলাম, তো এবার সিসি এর টুল পাবো। তো গঠনমূলক মূল্যায়নের ক্ষেত্রে সিসি এর টুলগুলি কী কী, দেখুন যে এই যে টুলগুলি রয়েছে, দৈনন্দিন পর্যবেক্ষণ, মৌখিক কাজ, ব্যবহারিক কাজ, কর্মতৎপরতা, প্রকল্প, পরীক্ষা, বাড়ির কাজ, অন্যান্য প্রশ্নমালা ইত্যাদি বিষয়গুলি। সেগুলো হচ্ছে গঠনমূলক মূল্যায়নের ক্ষেত্রে বা ফরমেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সিসিএ টুল। আর সামেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সিসিএ টুল কী কী, সেটি হচ্ছে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক রয়েছে। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের শেষে কী কী নিতে হবে, তারপর কী কী কাজ করতে হবে, সবগুলো এখানে দেওয়া আছে, জাস্ট দেখে নেবেন। তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে বিজ্ঞান শিখন প্রক্রিয়ায়, শিখন বানানটা ভুল আছে এখানে, বিজ্ঞান শিখন প্রক্রিয়ায় অসুবিধা নির্ণয়, পরীক্ষা এবং প্রতিকার সংক্রান্ত শিখনের গুরুত্ব ব্যাখ্যা করুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে বিজ্ঞান শিখন প্রক্রিয়া, অসুবিধা নির্ণয়, পরীক্ষা এবং প্রতিকার সংক্রান্ত শিখনের গুরুত্ব ব্যাখ্যা করুন। তো তার আনসারটা এই যে দেখতে পাচ্ছেন যতটুকু দেয়া আছে, না আনসারটা উপরের অংশে শুরু হয়েছে, যে প্রতিকার শব্দ এবং অসুবিধা, প্রতিকার এবং অসুবিধা দুটো চিকিৎসা শাস্ত্র থেকে নেওয়া হয়েছে, তারপর সুন্দর একটা উদাহরণের মাধ্যমে কিন্তু তার আনসারটা বুঝিয়ে দেওয়া আছে। তো সেটা আপনি 57 নাম্বার পেজে পাবেন, অবশ্যই দেখে নেবেন। তারপর রয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে জ্ঞানমূলক, অনুভূতিমূলক এবং মানসিক গতি সংক্রান্ত বিষয়। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন সিসি এর মধ্যে এইটা আসছে। তো তার থেকে শেখার মতো কি জিনিস, এখানে শেখার মতো কোনো জিনিস নেই। নেক্সট আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, এবং মোটামুটি আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করে নিয়েছি, যতটুকু দেখালাম ততটুকু শিখলেই হবে। তারপর কিন্তু 62 নাম্বার পেজ থেকে কিন্তু এমসিকিউ হতে পারে। এমসিকিউ হতে পারে যে ক্রম অনুযায়ী সাজিয়ে লিখুন। ক্রম অনুযায়ী সাজিয়ে লিখুন হতে পারে, দেখুন যে কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা কগনিলাইন লিখেছে, এটা হবে কগনিটিভ ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ হেড। তো এগুলো উল্টোপাল্টা দিয়ে দিতে পারে, সঠিক ক্রম নির্বাচন করতে হবে আপনাকে। প্রথম হবে কগনিটিভ ডেভেলপমেন্ট, তারপর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ হেড। 2 নম্বর দেখুন এফেক্টিভ ডেভেলপমেন্ট, তারপর ইমোশনাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ হার্ট। হ্যাঁ, তারপর হচ্ছে সাইকোমোটর ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ হ্যান্ড অ্যান্ড বডি পার্টস। তো সেগুলো কিন্তু এই সঠিক ক্রম অনুযায়ী সাজিয়ে লেখার জন্য প্রশ্ন থাকতে পারে। তো আপনি এইভাবে শিখবেন, প্রথম কগনিটিভ, তারপর ইন্টেলেকচুয়াল, তারপর হেডের ডেভেলপমেন্ট হচ্ছে, এফেক্টিভ, ইমোশনাল, তারপর হার্টের ডেভেলপমেন্ট হচ্ছে, সাইকোমোটর, ফিজিক্যাল, তারপর ডেভেলপমেন্ট অফ হ্যান্ড অ্যান্ড বডি পার্ট, এগুলো হচ্ছে। তো এই ক্রমগুলো শিখে নিলে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রশ্ন আসলে আপনি দিতে পারবেন। ওই 3টা ক্রমে শিখলে হবে, আর কিছু শেখার দরকার নেই। তো এরই সাথে আমার কোর্স 510-এর ইউনিট 6-এর ডিসকাশনটা শেষ করছি। নেক্সট ইউনিট 7-এর ডিসকাশন পাবেন। ততক্ষণ ভালো থাকুন, কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউন উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।